তো ম্যাডামের কথা বলা শেষ, তাহলে নিচে নেমে আসুন ম্যাডাম। রিত মায়া না তাকিয়ে বলল, আয়ান ভাইয়া তুমি যাও এখন, আমার এখন অনেকের কষ্ট বুঝলে। তোমার ভাই আমার দুটো পরিমা ভেঙে দিয়েছে, যার মধ্যে একটা ছিল আমার বাম হাত আর একটা আমার ডান হাত, কারণ বাকি পরিগুলো আমার শরীরে বাকি অংশ ছিল, কিন্তু এই দুটো পরি আমার দুটো পা ছিল। এখন তো আমি আর হাঁটতেও পারবো না, তোমার ভাই আমাকে অল্প বয়সে প্রতিবন্ধী করে দিচ্ছে, তাই আমার এখন অনেক কষ্ট। তুমি এখন যাও, আমি আর কান্না করব না এখন। বলে মায়া আবার মূর্তিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিত দু হাত ভাঁজ করে স্ট্রং করে দাঁড়িয়ে বলল, তোর ম্যাডাম কি মানবে নাকি আপন জড়িয়ে ধরা মূর্তিটা ভাঙতে চান? মায়া রিত এর এমন কথা শুনে হকচকে উঠে পিছনে ফিরে আয়নের জায়গায় রিত দেখে মুহূর্তে ভয় পেয়ে গেল, যা স্পষ্ট মায়া চেহারায় ভেসে ওঠে, যা রিতের চোখ এড়োলো না। রিত স্বাভাবিকভাবে বলে ওঠে, নেমে এসো, হাতে ইশারা করে। মায়া নেমে এদিক ওদিক তাকিয়ে রিত থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে লাগলো, যা রিতের চোখে আবারও পড়ে। তাই মায়া যখন দৌড়ে পালাতে যায়, তখন রিত মায়ার হাত চেপে ধরে তার সামনে এনে বলে উঠে, কি ম্যাডাম খালি পালাতে চান? আগের কথা তো শেষ করুন, শাস্তিটা তো নিন, তারপরে যান। বলেই হাতের ইশারা মায়াকে মূর্তিটা পায়ের কাছে বসতে বলে। মায়া ভয়ে মাথা নিচু করে বাধ্য মেয়ের মতো বসে পড়ে। তো ম্যাডামকে কি করা যায় বলেন? মূর্তির মতো যদি ম্যাডামকেও ভেঙে দেয় তাহলে কেমন হবে বলেন তো ম্যাডাম? ভালো হবে না? তবে আমিও তাই ভাবছিলাম, কি দিব ম্যাডামকে ভেঙে? মায়া রিতের দিকে অসহায় ফেস করে তাকিয়ে আবার এদিকে ওদিকে কাউকে খুঁজে চলছে এক মনে, কারণ এই মুহূর্তে যদি কেউ রিত নামক ভয়ানক শাস্তি থেকে ওকে বের করে তার আশায়। তখন রিত আবার বলে ওঠে, কি ম্যাডাম এদিক ওদিক তাকাচ্ছেন কেন? আমাকে দেখুন, আমি তো এখানে, আর এখন থেকে আপনার কপাল আপনার শ্রাদ্ধ দিবে না ম্যাডাম। আমি সেই সব পথ বন্ধ করে দিব ম্যাডাম, আপনার জন্য চিন্তা করবেন না। কিন্তু কেমন? আমি আছি তো আপনার টেনশন দেওয়ার জন্য। মায়া টলমল চোখে রিতকে উদ্দেশ্য করে বলল, আমি ইচ্ছে করে আসিনি আপনার সামনে, আর আমি এসব কথাগুলো ও ইচ্ছে করে বলিনি, সব আমার ঠোঁটের দোষ। ওরা বলেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, তাই আমাকে যেতে দিন। আমি আর কখনো আপনার সামনে আসব না, আপনার সব কথা মানব। আমি আর আপনার অবাধ্য হব না, একদম সত্যি বলছি। আমি এই আমার ভাঙা দুটি মূর্তির কসম খেয়ে বলছি। রিত আবারও বলে ওঠে, তো ম্যাডাম আপনি স্থির হয়ে বসে থাকবেন অন্যকে অস্থির করে, তা কি করে হতে দেওয়া যায় বলুন তো? মায়া ফ্যালফ্যাল করে রিতের দিকে তাকিয়ে থাকে, বুঝতে চাইছে রিত কি বলতে চাইছে তাকে, তাই বুঝতে না পেরে রিতকে উদ্দেশ্য করে বলল, আমি ইচ্ছে করে বাজে কথাগুলো আপনাকে বলিনি, আর এমন হবে না। এখন তো আপনাকে চিনি, তাই আপনার সাথে আর বলবো না। রিত ভুরু কুচকে তাকিয়ে মায়াকে বলল, তা বুঝি ম্যাডাম আমাকে বলবেন না, কিন্তু বাকি সবাইকে কি বলবেন ম্যাডাম? মায়া মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ, সে সবাইকে বলবে। রিত নিঃশব্দে হাসে মায়ার কথা শুনে, যা মায়ার মাথা নিচু করে রাখার জন্য চোখে পড়ল না সেই হাসিটা। পরে আবার বলে ওঠে, তো ম্যাডাম কি যেন বলছিলেন আমায়? গার্লফ্রেন্ড মুক্তি দিবেন, স্বাধীনতা, আমাকে প্রমোশন দেবেন। আরে হ্যাঁ, আমার না প্রমোশনের দরকার বুঝলেন ম্যাডাম, তবে প্রফেশন নয়, পার্সোনাল, শুধু আপনার কাছ থেকে ম্যাডাম। কি দিবেন না ম্যাডাম? না দিলে সমস্যা নেই, আমি নিজেই নিয়ে নেব। আর কি যেন চাই আপনার ম্যাডাম? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার বিদ্যুৎ চুমো চাই তো, তাই না? কি খাবো আপনাকে বিদ্যুৎ চুমো? তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে, ম্যাডাম বুঝিয়েন, আমার কিন্তু অল্পতে ভরে না ম্যাডাম, সব কিছুতে একটু বেশি বেশি লাগে আমার, আর আপনার ব্যাপারে তো আরও বেশি লাগে। তো কি করা যায় বলুন তো ম্যাডাম? কি খেয়ে নেই আপনার বিদ্যুৎ চুমো? বলে মায়ার দিকে এগোতে থাকে। মায়া রিতের এগিয়ে আসা দেখে ভয়ে
কোনো কিছু বিবেচনা না করে ভোর পালিয়ে যায় হৃদ থেকে। হৃদ মায়ার কাজে নিঃশব্দে হাসে, পকেটে দুহাত গুজে বলে, উঠে ম্যাডাম পালিয়ে যাবেন কোথায়? যাহা চাহিবেন তাহাই পাহিবেন আমায়। সবে তো শুরু ম্যাডাম। বিয়ের মানে শপিং আর শপিং, এটা কেন ওটা কেন, এটা ভালো লাগে নাকি ওটা ভালো লাগে ইত্যাদি আরও অনেক কিছুই। কিন্তু আমার এসব কিছুর মধ্যে নেই। আমার জন্য সব কিছু দাদি কিনবে বলে দিয়েছে সবাইকে, তাই আমার কোনো টেনশন নেই। নিহা আপু এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়েছে 3 দিন পর, তাই সবাই শপিং নিয়ে মহাব্যস্ত। আর এই ব্যস্ততার মধ্যে যদি কেউ আমাকে সময় দিয়ে থাকে সে হলো আয়ান ভাইয়া। আমার সব কিছু খেয়াল রাখে আর আমার ভিলেন স্বামী থেকে আমাকে রক্ষা করে, যা আমাকে চরম সুখ দেয়। হা হা, এজন্য আমার আয়ান ভাইয়া অনেক ভালো লাগে, কিউট বয়। সবাই মিলে শপিং করতে যাচ্ছি আমরা 3টি গাড়ি নিয়ে, কিন্তু বিপত্তি ঘটলো আমাকে নিয়ে। আমি কোথায় বসবো সেটা নিয়ে। আয়ান ভাইয়া বলছে আমি, নিহা আপু, ফিয়া আর আয়ান ভাইয়া এক গাড়ি করে যেতে আর বড় মা অন্য গাড়ি করে যেতে, কিন্তু দাদি আমার সেটা মানতে নারাজ। দাদির কথা হলো আমার সোনামা আমার সাথে বসবে ব্যাস। তাই আয়ান ভাইয়া বাধ্য হয়ে আমাদের গাড়িতে আসেন। সেটাতে দাদা দাদি আর আমি পিছনে বসি তাদের মাঝে, আর আয়ান ভাইয়া বসেছে সামনে ড্রাইভারের সাথে। বাকিরা বসেছে অন্য গাড়িতে। পরেরটার মধ্যে রয়েছে বডিগার্ডরা। সবার গন্তব্য শপিং মলে। আমরা সবাই যাচ্ছি, কিন্তু উনি যাচ্ছে না আমাদের সাথে। ওনার এসব নাকি ঝামেলা মনে হয়, তাই ওনার এমন ডিসিশন আমি মহা খুশি, কারণ ওনার শাস্তি নামক প্যারা থেকে বেঁচে যাব ভাবতেই সুখ সুখ লাগছে আমার। শপিং মলে বিশাল ডিজাইনার এক্সক্লুসিভ দোকানে ঢুকি, যেখানে সব ধরনের ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা, 3 পিস, টপ, জিন্স, জুতা, কসমেটিক্স রয়েছে। সাথে সাজেস্ট করার জন্য 2টো প্রফেশনাল ডিজাইনার রয়েছে আমাদের সাথে। সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েন ড্রেস সিলেক্ট করতে, কিন্তু আমার তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কারণ দাদির কাছে আমার জন্য তাই। আমি চুপ করে দাদির পাশে বসে আছি, সবাইকে পর্যবেক্ষণ করছি। দাদি আমার জন্য কী কী কিনবে আমি কিছু জানি না, তবে এটা সেটা বারবার আমার ওপর রেখে ধরে ধরে দেখছেন দাদি। নেহা আপুকে ড্রেস নিয়ে দাদির কোনো মাথা ব্যথা নেই, আমাকে নিয়ে যত মাথা ব্যথা তার। দাদির ধারণা সবার থেকে তার সোনামাকে সুন্দর লাগতে হবে, তাই আমি অসহায়ের মতো বসে আছি দাদির পাশে। তখনই পাশ থেকে আমার হাত চেপে ধরে কেউ নিয়ে যেতে লাগলেন। আকস্মাৎ ঘটনা, আমি ভয় পেয়ে গেলাম। ঘাড় ঘুরে তাকাতেই চোখ পড়ল আয়ান ভাইয়ের দিকে। তিনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তার প্রশ্ন করার আগেই দাদি কণ্ঠ কানে আসলো আমার। দাদি আয়ান ভাইকে চিল্লে বলতে লাগলো, এই তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? দিয়ে যা ওকে আমার কাছে বলছি। দাদির কথা ভাবান্তর হলো না আয়ান ভাইয়ার। উনি আমাকে নিয়ে যেতে যেতে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, নানুমা ওকে একটু বড় হতে দাও আমার জন্য হলেও। আর তোমার সোনামাকে আমি কিছুই করবো না, বরং আলগে রাখবো। এখন আর ডিস্টার্ব করো না প্লিজ, তুমি তোমার কাজ করো, আমি ওকে নিয়ে যাচ্ছি বলে আয়ান ভাইয়া আমাকে নিয়ে যেতে বললেন। আর আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি দাদা দাদি দুজন হাঁ করে তাকিয়ে আছে, আর উনি আমাকে মলের এক পাশে একটা পুতুলের কাছে দাঁড় করিয়ে দেয়। তারপর মনোযোগ সহকারে একবার আমার দিকে তো একবার পুতুলের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরে মিষ্টি হেসে বলে ওঠে, পারফেক্ট বলে হাতের ইশারা কিছু বলেন দোকানদারকে। আমি অসহায়ের মতো চেয়ে আছি ওনার দিকে, কি করছে কিছু বুঝতে পারছি না আমি। পরে আয়ান ভাইয়া আমাকে অন্য সাইডে নিয়ে যান, যেখানে কসমেটিক জুতা রয়েছে। তিনি এটা সেটা আমার উপর ধরে ধরে দেখতে লাগলো। পরে সিম্পল এবং খুব সুন্দর সবুজ পাথরের মধ্যে গলার, কানের, মাথার টিটি কিনে, পরে সবুজের মধ্যে হাতের চুড়িও কিনে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না, শুধু অসহায় ফেস করে দাঁড়িয়ে আছি। তখনই উনি বলে ওঠে, মায়া, আমি লাইফে ফার্স্ট টাইম কারোর জন্য কিছু নিজের হাতে কিনলাম, কারণ আজ পর্যন্ত নিজের জন্য আমি কিছুই কিনছি কিনা সন্দেহ আছে আমার।
কারণ আমার সব কাজ আমার বিয়ে করে দেয়। কিন্তু আজ নিজের কাছে এত সুখ লাগছে যে নিজের প্রিয় মানুষটিকে নিজের রঙে সাজাবো বলে লাইফে ফার্স্ট টাইম আমি এতটাই সুখটা অনুভব করতে পারছি মায়া, বলে পলকহীনভাবে তাকিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর মিষ্টি হেসে আমাকে কিছু বলতে না দিয়ে এক হাতে ওনার কিনা ব্যাগগুলো নিয়ে আর অন্য হাতে আমার হাত চেপে ধরে নিয়ে যেতে লাগলো দাদির কাছে। আমাকে দেখে দাদি যেমন নিজের প্রাণ ফিরে পেয়েছে এমনভাবে আমাকে নিজের সাথে আলিঙ্গন করে এবং আয়ান ভাইকে বলে উঠল, কোথায় নিয়ে গিয়েছিলি ওকে আয়ান তুই? আয়ান ভাইয়া স্বাভাবিকভাবে বলে ওঠে, আমার রঙে সাজাবো বলে নিয়ে গিয়েছিলাম, আমার কাজ শেষ তাই দিয়ে গেলাম, বলে হন করে চলে গেলেন এখান থেকে। আর দাদি আবারও হাঁ করে তাকিয়ে আছে আয়ান ভাইয়ার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে উনি কি বলেছে। এতবার বুঝতে না পেরে নিজের কাজে মনোযোগ হয় আমাকে নিয়ে আর ড্যান্স এর জন্য। নিজের রুমে সোফায় বসে সোফার টেবিলে ওপর 2 পা ভাঁজ করে পা নাড়িয়ে চলছি আমি, আর আমার মাথা সোফা খেলিয়ে দিয়ে চোখে ওপর এক হাত রেখে কিছু একটা চিন্তা চলছিল আমি। কিন্তু আমার এত চিন্তা ভাবনার পরও ফলাফল বরাবরের মতো শূন্য। যোগবিয়োগ অঙ্কটা কিছুতে কষে উঠতে পারছি না আমি। আর আমার এত চিন্তা মুখ প্রকাশের কারণ হলো নিহা আপুর। কারণ কাল শপিং মলে ফয়সাল ভাইয়া আর আপুকে আমি একসাথে দেখেছি, কিন্তু সেটা স্বাভাবিকভাবে নয়। ফয়সাল ভাইয়া নিহা আপুকে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছিল আর নিহা আপু কাঁদো গলায় কিছু একটা বলছিল ভাইয়াকে। আমার কৌতূহল জিনিসটা বরাবরের মতো খুব বেশি, তাই নিজে আর চেয়েও আটকাতে পারিনি। ধীর পায়ে এগিয়ে গেলাম তাদের কাছে। তখনই ফয়সাল ভাইয়ের কাছে আমি বাক্য রোগহীনতা ভুগতে লাগলাম। চোখ বড় করে তাকিয়েছিলাম তাদের দিকে। ফয়সাল ভাইয়া মিহা আপু গলা ঘাড়ে পরপর 3টা কামড় বসিয়ে বলে ওঠে, এটা নাকি ওনার দেওয়া লাভ বার্ডস নামে ভালোবাসা চিহ্ন। বরে দেওয়া এসব নাকি বয়ে রাখতে হয়। ওনার এমন কথা বা কাজে কিছু আমার মাথায় ঢুকলো না। তাই আমার এত চিন্তা দূর করতে সোফায় সেরে উঠে দাঁড়িয়ে পড়ি আর সাথে পাড়ি জমালাম ড্রয়িং রুমের দিকে। উদ্দেশ্য লাভবার সম্পর্কে জানতে হবে নিহাপুর থেকে। সিঁড়ির ওপর থেকে ড্রয়িং রুমে চোখ বুলে নিয়ে নিহাপুকে খুঁজতে লাগলাম। অবশেষে পেয়েও গেলাম। সবার সাথে ড্রয়িংয়ে বসে খাবার খাচ্ছেন খুশিতে। আপু আশেপাশে কে আছে তা দেখার প্রয়োজন বোধ মনে করিনি আমি, তাই দৌড়ে গিয়ে আপুর পাশে চেয়ারটায় বসে পড়লাম আমি। আর সাথে বলতে শুরু করি আমি, আচ্ছা আপু, লাভ বার্ড কি? আমার এমন আকস্মিক ঘটনা সবাই ড্যাব করে দেখছে আমাকে। আমি সেসব এর মাথা না ঘামিয়ে উৎসুক দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে গালে 2 হাত দিয়ে আবার বলে উঠি, বলো না আপু, লাভ বার্ড কি? আপু কাচুমাচু করে সবাইকে এক পলক দেখে আমার দিকে তাকিয়ে বলো, আমি কি জানি মায়া? আর তুই আমাকে কেন বলছিস এসব কথা? তুই কি অন্য কাউকে জিজ্ঞেস কর না আমাকে কেন বলছিস? আমি স্বতঃস্ফূর্ত গলায় বলে উঠি, তুমি জানো ভাইয়া তোমাকে বলেছে, আমি দেখেছি কাল শপিং মলে তোমার গলায় ঘাড়ে ভাইয়া কামড় দিয়েছে আর বলেছে এটা নাকি লাভ বার্ডস ভালোবাসার চিহ্ন, বড় এর দেওয়া চিহ্ন নাকি বয়ে রাখতে হয়। আর এখন তুমি আমাকে বলছো তুমি জানো না? একদম মিথ্যা বলবা না আমাকে। আমার এমন কথায় আপু মুহূর্তেই যক্ষা নামক রোগে আক্রান্ত হয়ে পড়লেন। যেমন এ রোগের সার্টিফিকেট আজকে নিয়ে দিবেন ডাক্তার থেকে কোনো থামাথামি নেই। তখনই পাশ থেকে পিহা বলে ওঠে, ফয়সাল ভাইয়া কাল কি করে শপিং মলে আসবে? আমরা তো কেউ দেখিনি, তুই দেখলি কি করে? ভুরু কুচকে ফিহা এমন কথায় আমি বিরক্ত নিয়ে বলে উঠি, চোখ দিয়ে দেখেছি। তারপর আবার আপুর দিকে কৌতূহল চোখে তাকিয়ে বলি, আপু বারটা তো বুঝলাম, মানে কামড় দেওয়া বা চিহ্ন যেটা তোমার গলায় আছে, কিন্তু লাভটা কোথায়, মানে ভালোবাসাটা কোথায় সেটা আমি দেখতে পাচ্ছি না কেন? এই আপু, ভাইয়া কি তোমার সাথে চিটিং করছে? মানে তোমাকে কামড় দিয়ে ভালোবাসা না দিয়ে চলে গেল? এমনকি তোমাকে ভাইয়া নামক ইঞ্জেকশন দিতে হবে এই কামড় দিয়ে বাঁচার জন্য? আমার এমন কথায় সবাই হো হো করে হাসলো এবং দাদা দাদি স্বাভাবিকভাবে মুচকি হাসি দিল।
যেমন আমার দ্বারা এমন কথা অপ্রত্যাশিত কিছু না। আর নিহা আপু লজ্জা লাল হয়ে গেল মুহূর্তে, কিন্তু আমিও দমে যাওয়ার পাত্রী নয়। আমারও লাভবাট চাই। আবারও আপুকে বলে উঠি, বলো না আপু। তখনই আবারও ফিহা বলে উঠে, না আপুকে কোনো ভাইয়া নামক ইঞ্জেকশন দিতে হবে না, তবে বড়রা আর একটু কামড় খেয়ে থাকে বউ নামক মানুষটার কাছ থেকে, তাই না রে আপু। ফিহা কথায় আমি বলে উঠি, তাহলে আমিও খাবো লাভবাট, আমারও চাই, আমারও বর আছে। আমার এমন কথায় সবাই অদ্ভুত ও ভয়ে নজরে আমার পাশে চেয়ারটায় তাকায়, কিন্তু আমি তাদের এই তাকানোর মানে বুঝলাম না। তাই ঘাড় ঘুরিয়ে আমার পাশে চেয়ারটায় তাকিয়ে দেখি উনি বসে আছে, মানে সেখানে আমার গুণধর স্বামী বসে শান্তি মতো অন্ন নিবারণ করছেন, এমনভাবে চামচ দিয়ে নাড়িয়ে শান্তভাবে খাবার কাছে, যেন এখানে কোনো কিছু হচ্ছে না আর না হচ্ছে কোনো কথা। ওনার আশেপাশে কেউ নেই, এমনভাবে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। কিন্তু ওনাকে দেখে এই মুহূর্তে আমার ভয় করলো না, আরও অনেক খুশি হলাম আমি, কারণ এই আশায় যে আমি এখন আমার লাভবাটটা পাবো। তাই কথা আছে না যে বাচ্চারা যখন কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আগ্রহ প্রকাশ করে আর তা পাওয়ার পর্যন্ত কোনো কিছু মানতে চায় না, হোক সেটা যতটা ভয়ানকই না কেন, তবে সেটা চাই। আমার ক্ষেত্রেও তাই লাভবাটটা পাওয়ার আশায় এই মুহূর্তে সকল ভয় ভুলে গেলাম আমি, আর ওনার দিকে গোল চোখে তাকিয়ে রইলাম। ওনার দৃষ্টি ছিল স্থির খাবারের উপরে। আবারও আমার ধ্যান ভঙ্গ করে আয়ান ভাইয়া আমার সামনে চেয়ার থেকে বলে উঠে, মায়া তুমি যখন বড় হবে তখন ঠিক সময়ে ঠিক ব্যক্তির কাছ থেকে তোমার লাভবাট পেয়ে যাবে। এখন তুমি ছোট, আগে বড় হও, তারপর সব কিছু, ঠিক আছে? আয়ান ভাই এমন কথা আহত হলাম আমি। আমাকে ওনার ছোট মনে হয়? আমার বয়স 18+, আর আমার হাত পা কত বড় হয়ে গেছে তার কোনো ধারণা আছে? তা আজব, একটা লাভ বার্ডস খাবো তা তো আপত্তি সবার, কিন্তু আমি এসব কিছু মানি না। আমার চাই মানে চাই। তাই আর কাউকে কিছু বলতে না দিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওনার উপরে। আমার এমন আকস্মিক হামলায় উনি সাথে হতচকিয়ে উঠে আর ওনার এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে, আর উনি ওনার কোলে বসে এক হাত দিয়ে চুল আঁকড়ে ধরে অন্য হাত দিয়ে ওনার ঘাড় চেপে ধরে বসে গলায় মুখ গুজিয়ে কামড় বসিয়ে দিলাম জোরে। উনি সাথে আর শব্দ করে আমাকে নিজের সাথে আরও চেপে ধরে কাছে টেনে নেয়। আমি সুযোগ পেয়ে পরপর 3টে কামড় বসা ওনার গলায়। আমার প্রথম কামড়ে শব্দ করল ও পরের দুটো কামড়ে তিনি শান্তভাবে বসেছিলেন আমাকে চেপে ধরে রেখে। আমি কামড় দিয়ে মনের সুখে ওনার কোলে বসে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে আর আমার দিকে ঢ্যাপ করে তাকিয়ে আছে ভয় নজর নিয়ে। আমি তাদের এই তাকানো মানে বুঝতে পারলাম না, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে আমিও তাকালাম তাদের দিকে। তখনই পাশ থেকে ফিহা বলে উঠে, মায়ু এখন তোর কি হবে রে? ভাইয়া তো তোরে মেরে ফেলবে রে, আল্লাহ তোর সহায় হোক, আমিন। ফিহার কথা কিছু বুঝতে না পারলেও দাদির কথা আমি বুঝতে পারলাম যে আমি এতক্ষণে কি করেছি। দাদি যখন ওনাকে উদ্দেশ্য করে বলো, রিত দেখ মায়া ছোট মানুষ, বাচ্চামো করে ফেলেছে, তুই ওকে কিছু বলিস না প্লিজ, ও আর এমন করবে না, আমি ওকে বুঝাবো। মায়া তুই আমার কাছে আয় তাড়াতাড়ি। দাদি এমন কথা আমার মনে ভিতরে একরাশ ভয় কাজ করতে শুরু করে দেয়। মুহূর্তে আমি ভয়ে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি উনি আগে নেয় আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার কামড় জড়িয়ে ধরে রেখে। আমি নিজেকে ওনার কোলে খামটি মেরে বসে থাকতে দেখে কাঁদো আর ভয়ে চিৎকার করে দৌড় দিয়ে আয়ান ভাইয়ের পিছনে লুকিয়ে পড়লাম আর ভাইয়াকে পিছন থেকে দুহাত দিয়ে খামছে ধরলাম। তখনই ভয়াত্মক কণ্ঠে নিহা আপু বলে ওঠে, রক্ত ভাইয়া, তোর গালে থেকে রক্ত বের হচ্ছে। নিহা আপুর কথা আমি চমকে আয়ান ভাইয়ার পিছন থেকে উঁকি মেরে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল, পরে উঠে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে হনহন করে নিজের রুমে প্রস্থান করেন। উনি চলে যাওয়া দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আয়ান ভাইয়া পিছন থেকে সামনে বের হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। পরে একটা দীর্ঘশ্বাস নিতে উপরে তাকিয়ে আবারও একজোড়া লাল চোখ দেখতে পেলাম আমি। আয়ান ভাইয়া চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে আমার দিকে।
আমি ওনার হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারলাম না, তাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ওনার সামনে। উনিও কাউকে কিছু না বলে রেগে নিজের রুমের দিকে পা বাড়ায়, আর আমি বোবা পাখির মতো তাকিয়েছিলাম। আর পাশ থেকে দাদি দৌড়ে এসে আমাকে এক হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে রাখে।